গভীর বনের ভিতর ছিল একটা ছোট্ট সুন্দর সরোবর। সেই সরোবরে বাস করত এক হাঁস দম্পতি। তাদের দুটো ফুটফুটে ছোট্ট বাচ্চা ছিল। হাঁস দম্পতি তাদের বাচ্চাদেরকে খুবই ভালোবাসতো। এমনই একদিন সকালে, মা, আজ সকাল থেকে তো আমরা খাবার খুঁজতে কোথাও যাইনি, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। হ্যাঁ মা, আমারও তো সকাল থেকে খুবই ক্ষুধা পেয়েছি, কিন্তু ঘরে তো কোনো খাবার নেই। এই সময়টাতে তোদের নিয়ে বনের ভেতর যাওয়া একদমই নিরাপদ নয়। বনের ভেতরে অনেক জন্তু জানোয়ার এই সময়টায় বাইরে বের হয়। ভুলেও যদি তাদের সামনে আমরা পড়ে যাই, তাহলে আর প্রাণ নিয়ে ফিরতে পারবো না। মা, তাই বলে এমন ক্ষুধা পেটে এখানে বসে থাকবো? এমন না খেয়ে থাকলে তো এমনিই মরতে হবে। তুই সব সময় বড্ড খাইটাই করিস। আমাদেরকে কোথাও খাবার খুঁজতে যেতে হবে না। তোর বাবা সকাল সকাল খাবার খুঁজতে বের হয়ে গেছে। কিছুক্ষণের ভেতর সে খাবার নিয়ে চলে আসবে। তাহলে তো খুবই ভালো হয়, আমরা কোনো কষ্ট না করেই বসে বসে খাবার খেতে পারবো। হ্যাঁ, এখন তোর বাবা নিরাপদে খাবার নিয়ে বাড়িতে ফিরতে পারলেই হলো। এদিকে পুরুষ হাঁসটি বনের গভীর একটা খালের ভিতর খাবার খুঁজছে। বনের অনেকটাই এসে বড় ভুল করে ফেলেছি। এতক্ষণ খোঁজাখুঁজি করেও খুব বেশি একটা খাবার জোগাড় করতে পারলাম না। কাল থেকে বনের অন্য কোনো দিকে খাবার খুঁজতে যেতে হবে। যাই, এবার তাড়াতাড়ি করে আরও কিছু খাবার জোগাড় করে বাড়িতে ফিরে যায়। নিশ্চয়ই বাড়িতে সবাই আমার অপেক্ষায় বসে আছে। এরপর আরো বেশ কিছুটা সময় খাবার খোঁজাখুঁজি করে দুপুরের দিকে পুরুষ হাঁসটি খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে। বাবা, এইটুকু খাবার কি আমরা চারজনে মিলে খাবো? হ্যাঁ রে, আজকে আমি খুব বেশি একটা খাবার জোগাড় করতে পারিনি। কষ্ট করে ওই যা জোগাড় করে এনেছি, তাই আমাদের সবাইকে ভাগ করে খেতে হবে। দূর দূর, এইভাবে বাঁচা যায় নাকি? এই যা এনেছো এটা তো আমার একার খাবার। তুই এমন করে বলছিস কেন মাতিনু? তোর বাবা কষ্ট করে চা নিয়ে এসেছে, তা আমাদের ভাগ করে খাওয়া উচিত। তাছাড়া আমাদেরকে ফেলে তুই একাই খাবারগুলো খেতে পারবি? আমি আর তোমাদের খাবারই খাবো না, এই আমি গেলাম। মা, তিনু সবসময় এমন আচরণ করে কেন? আমাদের বাবা এত কষ্ট করে খাবার নিয়ে এলো আর ও রাগ করে চলে গেল। ও কোনো সময় আমাদের কষ্ট বোঝে না। বড্ড স্বার্থপর হয়ে গেছে এই বাচ্চাটা। তুমি এমন করে বলছো কেন ওকে? এখন হয়তো রাগ করেছে, কিন্তু একটু পরে পেটে ক্ষুধা এলে আবার চলে আসবে। সে তুমি যাই বলো, কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে আমার বড় ভয় হয়। দেখবে একদিন ও নিজের স্বার্থপরতার জন্য বিপদে পড়বে। হয়েছে, এখন আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আর ওর জন্য কিছু খাবার তুলে রাখো। এদিকে ওই হাঁসের বাচ্চা রাগ করে বাড়ি থেকে বের হয়ে দূরে একটা গাছের নিচে বসে থাকে। বাড়িতে বাবা মা কেউ আমাকে পছন্দ করে না। আমি বেশি করে খাবার চাইলেও আমাকে খুবই অল্প পরিমাণে খাবার দেয়। এমন করে আর বাড়িতে থাকা যায় না। কিছুটা দূরে বসে এক শেয়াল ওই হাঁসের বাচ্চাটাকে দেখতে পায়, আর ওকে দেখেই শেয়ালের বড় লোভ হয়। উফ, কি সুন্দর ফুটফুটে নাদুস নাদুস একটা হাঁসের বাচ্চা ওখানে একা একা বসে আছে। ওকে খেতে পারলে আজকে সারাদিনটা আমার বড্ড ভালো যাবে। কিন্তু একা একা ওখানে বসে ও কী কথা বলছে? ওকে খাবো তো ঠিকই, তার আগে গিয়ে ওর সাথে একটু ভাব জমাই। কি গো হাঁস বাচ্চা, তুমি এখানে একা একা বসে কি কথা বলছো? কি আর বলবো, আমার বড় দুঃখ, আর এই দুঃখের কথা শোনার মতো কেউ নেই, তাই একা একাই বলছি। কি বলছো তুমি এসব? তোমার আবার কিসের দুঃখ বলো তো শুনি? আমার মা বাবা আমাকে একটুও পছন্দ করে না, আমাকে ভালো খাবার দাবার দেয় না, যা দেয় তাতে আমার পেট ভরে না।
হুম, এ তো বড়ই দুঃখের কথা, কিন্তু তুমি চাইলেই আমার সাথে যেতে পারো। আমার বাড়িতে তোমার কোনো দুঃখ কষ্ট হবে না। সত্যি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? আর তোমার বাড়িতে গেলে আমি ভালো ভালো খাবার পাবো তো? নিশ্চয়ই পাবে। তুমি আমার বাড়িতে অনেক সুখে থাকবে, সারাদিন আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করবে, আর আমার নিয়ে আসা খাবার বসে বসে খাবে। তাহলে তো খুবই ভালো হয়। আমি তোমার কথায় রাজি। আমাকে তোমার বাসায় নিয়ে চলো। এই একটা হাঁসের বাচ্চা খেয়ে আমার খুব বেশি লাভ হবে না। তার থেকে মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। এই হাঁসটাকে কাজে লাগিয়ে আমি আরো অনেক হাঁস নিয়ে আসবো। তখন আর আমাকে পায় কি? আমি রোজ রোজ বাচ্চাদের নিয়ে হাঁসের মাংস খেতে পারবো। কি হলো? তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে না? হ্যাঁ, যাবো তো, নিশ্চয়ই যাব। চলো, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। এই বলে শেয়াল হাঁসের বাচ্চাটাকে নিয়ে নিজের বাড়ির দিকে চলল। ঘন বনের ফাঁক দিয়ে ছোট্ট পথ। সেখান থেকে যেতে যেতে হঠাৎ একটা গাছের মগডালে বসে এক ঈগল ওদেরকে দেখতে পায়। এ আমি কি দেখছি? দেখে তো মনে হচ্ছে সরোবরের পাশে যে হাঁস দম্পতি থাকে এটা ওদেরই বাচ্চা। কিন্তু ও শেয়ালের সাথে কোথায় যাচ্ছে? ও কি বুঝতে পারছে না যে শেয়াল ওর শত্রু? না, আমাকে এক্ষুনি ওই হাঁস দম্পতিকে এই খবরটা দিতে হবে। এই বলে ঈগল সাই করে গাছের মগডাল থেকে উড়ে চলে গেল বনের ভিতরে থাকা সেই সরোবরের দিকে। এদিকে হাঁস দম্পতি তার একটা বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে সবে মাত্র বসেছে। ঠিক এই সময় ঈগল ওদের সামনে এসে দাঁড়ায়। এটি বন্ধু ঈগল, তুমি এই অসময়ে আমাদের বাড়িতে? তার আগে বলো, তোমার দুটি বাচ্চাই বাড়িতে আছে তো? না গো ঈগল, আমার একটি বাচ্চা একটু আগে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। কিন্তু কেন বন্ধু হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো যে? সর্বনাশ হয়ে গেছে বন্ধু, মহা সর্বনাশ হয়ে গেছে। তোমার সেই বাচ্চাকে দেখলাম একটা শিয়ালের সাথে হেঁটে বনের গভীরে চলে যাচ্ছে। কি বলছো তুমি এসব? ওই শিয়ালটা তাহলে আমার বাচ্চাটাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। এই কথা তো আমরা বেশ ভালো করেই বুঝতে পারছি, কিন্তু তোমাদের বাচ্চা তো তা বুঝতে পারছে না। আমি দেখলাম সে বেশ আনন্দে শেয়ালের সাথে চলে গেল। ওগো, তুমি কিছু একটা করো। আমার বাচ্চাটাকে যে ওই শিয়াল খেয়ে ফেলবে। ওর হাত থেকে আমার বাচ্চাটাকে ফিরিয়ে এনে দাও। আচ্ছা তুমি একটু শান্ত হও, আমি এক্ষুনি খুঁজে করে দেখছি ও কত দূর গেছে। চলো তো ভাই ঈগল, আমাকে একটু সাহায্য করো। হ্যাঁ, চলো হাঁস, আমরা দুজন মিলে খুঁজে দেখি ও কোথায় আছে। এই বলে ঈগল আর হাঁস দুজনে ওদের বাচ্চাকে খুঁজতে চলে যায়। এদিকে সরোবরের পাশে বসে মা হাঁস তার একটা বাচ্চাকে নিয়ে কান্নায় ভেঙে পড়ে। দাও। আমি জানতাম তিনু ওর স্বার্থপরতার জন্য কোনো সময় বিপদে পড়বে, কিন্তু বিপদটা যে এত তাড়াতাড়ি আসবে আমি কোনোদিনও ভাবিনি। মা, তুমি একটু শান্ত হও, এভাবে কান্না করো না। দেখবে খুব তাড়াতাড়ি আমরা ওকে খুঁজে পাবো আর ফিরিয়ে আনতে পারবো। তাই যেন হয় রে মা, তাই যেন হয়। এদিকে শেয়াল তিনুকে নিয়ে নিজের ডেরায় চলে এসেছে। মায়ের সাথে হাঁসের বাচ্চা দেখতে পেয়েই শেয়ালের বাচ্চাগুলো আনন্দে লাফালাফি করতে শুরু করে। না না বাচ্চারা, তোমরা ওকে কোনো রকম বিরক্ত করবে না। আজ থেকে ও তোমাদের সাথেই থাকবে। চলো আজ বাচ্চা, তোমাকে একটা জায়গা দেখিয়ে দিই, তুমি সেখানেই থাকবে। কিন্তু এত দূর হেঁটে আসতে আসতে আমার তো বড্ড ক্ষুধা পেয়েছে। এমনিতেই আমি সকাল থেকে কিছু খাইনি। আমাকে কি কিছু খাবার দেওয়া যাবে? নিশ্চয়, তোমাকে আমি খাবার দেব।
তার আগে তোমাকে একটা ঘরে বসতে দিয়ে আসি। এই বলে শেয়াল তিনুকে একটা ছোট খাঁচায় আটকে রাখে। এদিকে গোটা বনে তন্ন তন্ন করে খোঁজ করেও ঈগল ও হাঁস তার বাচ্চাটাকে খুঁজেই পায় না। কি হয়ে গেল বলো তো ঈগল? গোটা বনে তন্ন তন্ন করে খোঁজ করেও তো কোথাও আমার বাচ্চাটাকে খুঁজে পেলাম না। আমিও তো কিছুই বুঝতে পারছি না ভাই হাঁস। বনের সব জায়গায় তো আমরা খোঁজ করলাম, জানি না ওই শিয়াল তোমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে। এখন আমি খালি হাতে কি করে বাড়িতে ফেরত যাই বলো? এই বলে হাঁস ও ঈগল যে যার বাড়িতে ফিরে যায়। এদিকে সন্ধ্যা হয়ে গেলেও তিনুকে শেয়াল এক দানা খাবারও দেয় না। ক্ষুধায় কষ্টে আর বন্দি দশায় তিনু কান্না করতে থাকে। ক্ষুধায় তো আমার প্রাণ বের হয়ে যাচ্ছে, কিন্তু এই শিয়াল তো আমাকে কোনো খাবারই দিচ্ছে না। তাছাড়া ও বলেছিল এখানে এসে আমি ওর বাচ্চাদের সঙ্গে খেলা করব, কিন্তু ও তো আমাকে বন্দি করে রেখেছে। কি গো হাঁস বাচ্চা, কেমন লাগছে আমার বাড়ি? কোনো অসুবিধে হচ্ছে না তো? তুমি বলে গেলে আমার জন্য খাবার নিয়ে আসবে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল তুমি তো আমার জন্য কিছুই নিয়ে আসলে না। আমি হলাম শেয়াল, আমার হাতে পড়ে তুমি যে এখনো জীবিত আছো তাই অনেক বড় কথা। আবার তুমি খাবার খেতে চাইছো? আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে যাব। আমার মা বাবা নিশ্চয়ই আমাকে অনেক খোঁজাখুঁজি করছে। সেটা আর হচ্ছে না। কালকে থেকে তোমাকে দিয়ে আমি আরো অনেক হাঁস নিয়ে আসবো, আর তাদের ধরে ধরে বাচ্চাদের নিয়ে খাবো। এই বলে শিয়াল হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তিনু বুঝতে পারে না যে সে মস্ত বিপদে পড়ে গেছে। আমি কি ভুল করে ফেললাম? মা আমাকে সব সময় বলতো আমি বড় স্বার্থপর, আর এই স্বার্থপরতার জন্যই আমাকে বিপদে পড়তে হলো। কেন যে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেলাম, আর কেনই বা এই শিয়ালের সঙ্গে তার বাড়িতে এলাম? অসহ্য ক্ষুধা নিয়ে কাঁদতে কাঁদতে তিনু ঘুমিয়ে পড়ে। এদিকে সরোবরের পাশে হাঁস দম্পতিও গোটা রাতে একটুকুও ঘুমোতে পারেনি। সকাল হতেই মা হাঁস বাবা হাঁসকে বলে, ওগো, একটা রাত কেটে গেল, জানি না আমার বাচ্চাটা কোথায় কিভাবে আছে। তুমি আজকেও একটু ঈগলকে নিয়ে খুঁজতে বের হও না গো, যদি কোনো সন্ধান পাওয়া যায়। গতকাল আমি গোটা বন তোলপাড় করে তাকে খোঁজ করেছি, কিন্তু কোথাও পাইনি। জানি না আমাদের বাচ্চাটা আদৌ বেঁচে আছে কিনা, নাকি ওই শিয়াল ওকে মেরে ফেলেছে। এমন কথা বলো না, আমার মন বলছে আমার বাচ্চা নিশ্চয়ই বেঁচে আছে। তুমি আজকে আবার একটু ভালো করে বনে খোঁজ নাও। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বের হচ্ছি। এই বলে বাচ্চাটাকে খোঁজ করার জন্য হাঁসটি আবার বের হয়ে যায়। এদিকে সকাল হতেই শেয়াল তিনুর পায়ে একটা দড়ি বেঁধে খালের পাড়ে এনে রাখে। এবারে পায়ে দড়ি বাঁধা অবস্থায় তুই এখানে বসে চিৎকার চেঁচামেচি করবি, আর তোর ডাক শুনে অন্য হাঁসটা তোকে বাঁচাতে আসবে, আর এই সুযোগে আমি গপ গপ করে ওদেরকে ধরে খেয়ে ফেলবো। এই বলেই শেয়াল একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। হাঁস বাচ্চা তিনু কিছুক্ষণের ভিতরে কান্না করতে শুরু করে। তার ডাক শুনে আরো বেশ কিছু হাঁস এসে আশেপাশে জড়ো হয়। অমনি শেয়াল তার বাচ্চাদের নিয়ে ওই হাঁসগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। ওই যা, একটা বুদ্ধি বের করেছি না, এই বুদ্ধির জোরেই আজ এতগুলো হাঁস একসাথে খেতে পারছি। তুমি তো অনেকগুলো হাঁসকে মেরে ফেলেছো, এখন দয়া করে আমাকে ছেড়ে দাও। তা কি করে হয়?
তোকে ছেড়ে দিলে আমি তো এমন হাঁসের মাংস খাওয়ার সুযোগ আর পাবো না। তোকে আমি এমন বন্দি করে প্রতিদিন হাঁসের মাংস খেতে চাই। সব কিছু আমার দোষে হয়েছে, জানি না কতদিন আমাকে এমন বন্দি অবস্থায় থাকতে হবে। এদিকে বাবা হাঁস গোটা বনে তার বাচ্চাকে খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তার টিকিটুকুও পায় না। কিন্তু হঠাৎ করে সে শুনতে পায় দূরে কোথাও থেকে একটা হাঁস বাচ্চা চিৎকার করছে। মনে হচ্ছে কোথাও একটা হাঁস বাচ্চা চিৎকার করছে। হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি, এটা তো আমার বাচ্চার কণ্ঠ। তার মানে ও আশেপাশে কোথাও বন্দি হয়ে আছে। আমাকে এক্ষুনি ওর কাছে যেতে হবে। ওই শিয়ালের তো এখন পেটে খাবার ভর্তি, আমাকে এখন জোরে জোরে চিৎকার করতে হবে। নিশ্চয়ই আমার মা বাবা আমাকে খোঁজ করছে, আমার চিৎকার শুনলে তারা নিশ্চয়ই আমাকে বাঁচাতে আসবে। এই বলে তিনু আরো জোরে জোরে চিৎকার করতে থাকে। এদিকে ওর বাবা এই চিৎকারের শব্দ শুনে ওর কাছে চলে আসে। একি তিনু, তুই এখানে বন্দি হয়ে আছিস? বাবা, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, আমাকে বাঁচাও, এই শিয়াল আমাকে মেরে ফেলবে। একটু শান্ত হ। আমি যখন তোর খোঁজ পেয়ে গেছি, তাহলে তোকে অবশ্যই উদ্ধার করে নিয়ে যাব। ওই শিয়াল একটু পরেই চলে আসবে, তার আগেই কিছু একটা করতে হবে। তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি এক্ষুনি গিয়ে ইগল বন্ধুকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু যা করার তাড়াতাড়ি করতে হবে, তা না হলে হয়তো ওই শিয়াল আমাকে খেয়ে ফেলবে। এই বলে বাবা হাঁস তাড়াতাড়ি ছুটে গিয়ে ঈগলকে নিয়ে আসে। ঈগল এসে ওদের সাথে একটা বুদ্ধি করে। তারপর ধারালো ঠোঁট দিয়ে তিনুর পায়ের বাঁধনটা কেটে দেয়। আমি তোমার পায়ের বাঁধনটা কেটে দিলাম, কিন্তু কিছুতেই শিয়ালকে বুঝতে দেবে না যে তুমি এখন মুক্ত হয়ে গেছো, ঠিক আছে? তো যা করার তাড়াতাড়ি করতে হবে, তা না হলে হয়তো ওই শিয়াল আমাকে খেয়ে ফেলবে। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি যাব আর আসবো। চলো বন্ধু হাঁস, তুমি আমার সাথে চলো। এই বলে ঈগল আর হাঁস চলে যায়। কিছু দূর গিয়ে ঈগল হাঁসকে একটা নিরাপদ জায়গায় রেখে নিজে চলে যায় বাঘের ডেরায়। এই বনের বাঘ ছিল বেজায় অলস। সে না খেয়ে থাকতে রাজি, কিন্তু কোনোদিন কষ্ট করে শিকার করতে রাজি না। বাঘ মহারাজ, আমি আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি, শুনলে আপনি বড়ই খুশি হবেন। এত ভনিতা না করে কি বলতে এসছিস বলতো শুনি। আসার সময় দেখে এলাম বনের ভিতর একটা হাঁস পায়ে দড়ি বেঁধে পড়ে আছে, তাই ভাবলাম আপনাকে খবরটা দিই। সকাল সকালে তো বেশ ভালো একটা খবর দিয়েছিস। তোমাকে তো তাহলে এক্ষুনি যেতে হচ্ছে। আমিও তো তাই বলি মহারাজ, আপনি গিয়ে এখনই হাঁসটাকে খাবার বানিয়ে ফেলুন। যেমন বলা তেমন কাজ। ঈগলের কথা মতো জায়গায় ছুটে বাঘ চলে যায়। হাঁস বাচ্চার পিছনে একটা ঝোপের আড়ালে শেয়াল ওত পেতে বসে আছে, আর হাঁসের সামনে ঠিক ওত পেতে বসে আছে সেই বাঘ। মনে হচ্ছে ওই বাঘটা আমার এই হাঁস বাচ্চাটাকে খেয়ে ফেলতে চায়। না, সেটা তো দেওয়া যাবে না। আমি এত কষ্ট করে হাঁসটাকে নিয়ে এসেছি, এটা কিছুতেই আমি বাঘের পেটে যেতে দেব না। মনে হচ্ছে এই সামনে ঝোপের আড়ালে একটা শিয়াল হাঁসের উপর নজর রাখছে, কিন্তু আমি ওর আগেই হাঁসটাকে খেয়ে ফেলবো। বাঘ আর শিয়াল একত্রে হাঁসের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সুযোগ বুঝে হাঁসটা মাঝখান থেকে সরে পড়ে, আর অমনি শুরু হয়ে যায় বাঘ ও শিয়ালের লড়াই। বাঘ তার ধারালো দাঁত আর নখ দিয়ে শিয়ালের বুক ছিঁড়ে ফেলে। এই সুযোগে হাঁস বাচ্চা তিনু, তার বাবা ও ঈগল সেখান থেকে ছুটে পালায়। বাচ্চাকে ফিরে পেয়ে মা হাঁস খুবই আনন্দিত হয়।
এরপর থেকে হাঁস দম্পতির জীবনে আর কোনো দুঃখ রইল না। দুই বাচ্চাকে নিয়ে তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। সে অনেকদিন আগের কথা। একটা বনের ভিতর থেকে একটা খুবই সুন্দর খাল বয়ে গিয়েছিল। সেই খালের পাড়ে হাসা ও হাসি নামে একজোড়া হাঁস বাস করত। এমনই একদিন সকালে কি গো, অনেকদিন হয়ে গেল আমাদের ঘরটা ঠিক করা হচ্ছে না। এবারে তো একটু গা লাগিয়ে কাজ করো। আমার আর কাজকর্ম করতে ভালো লাগছে না গো, মন চাই সারাদিন শুয়ে বসে থাকি। তা বললে কি হয়? এদিকে আমার যে ডিম পাড়ার সময় হয়ে গেছে, এখনো যদি ঘরটা ঠিক না করো তাহলে কি দুর্গতি হবে বুঝতে পারছো তো? ওগো, তুমি কি শোনালে আমায়? এ তো বড়ই আনন্দের খবর। তোমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে। এটা তুমি আমাকে আগে বলবে তো। আমি এক্ষুনি নতুন করে বাসা তৈরি করার ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, এই খালের এপাশে বেশ ঝোপঝাড় আছে, ওর ভেতরেই তাহলে খড়কুটো দিয়ে একটা ছোট্ট বাসা করে দাও। আচ্ছা ঠিক আছে, সে নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সবটা করে দিচ্ছি। এই বলেই হাসা তার কাজে লেগে পড়ে। সারা দিন পরিশ্রম করে এদিক ওদিক থেকে খড়কুটা টেনে এনে ঝোপের ভিতরে একটা সুন্দর বাসা তৈরি করে ফেলে। না গো, একটু কষ্ট হলেও একদিনের ভেতরে আমি তোমার বাসা তৈরি করে দিলাম। এবার আর তোমার কোনো সমস্যা হবে না হয়তো। না গো না, আমার কোনো সমস্যা হবে না। তুমি আমার জন্য দারুণ একটা বাসা তৈরি করে দিয়েছো। এবার মনের সুখে আমি এখানে ডিমে তা দিতে পারবো। হ্যাঁ, আর আমি দূরে বসে অপেক্ষা করতে থাকবো কবে এই ডিম ফুটে আমাদের ছানারা বের হয়ে আসে। ও কবে যে আমাদের বাচ্চারা জন্ম নেবে, আমি তো সেই অপেক্ষায় আছি। আর কিছুদিনের অপেক্ষা, দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এই হাঁস দম্পতির বাড়ির পাশেই ছিল একটা মস্ত বড় গাছ। সেই গাছের মগডালে বাস করত একটা কাক। কাকটা ছিল যেমনি দুষ্ট ঠিক তেমনি অলস। সে সারাদিন গাছের মগডালে বসে হাঁসের বাসা বানানো দেখে। ইস, সারাদিন পরিশ্রম করে হাঁসটা কত সুন্দর একটা বাসা তৈরি করে ফেললো। আমারও তো ডিম পাড়ার সময় হয়ে গেছে, কিন্তু আমার যে এমন পরিশ্রম করে বাসা বানাতে মোটেও ইচ্ছে করে না। কি যে করি, এখনো আমার ডিম ফুটতে কিছুদিন দেরি হবে। এর ভেতরে কিছু না কিছু একটা ব্যবস্থা করেই ফেলতে হবে। কা কা। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন সকালে মেয়ে হাঁসটি তার বাসায় দুটো ডিম দেয়। ডিমটি দেখে দুটো হাঁসি ভীষণ খুশি হয়। ওগো দেখো, আমি ডিম দিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি আমাদের ছানাদের মুখ দেখতে পাবো। হ্যাঁ গো হ্যাঁ, আর আমি তোমার ওপর খুবই খুশি, সত্যি খুবই খুশি। বলো তুমি আজ কি খাবার খেতে চাও? আমি নিজে তোমার জন্য খাবার খুঁজে এনে দেবো। তোমাকে কোথাও খাবার খুঁজতে যেতে হবে না, ক্ষুধা পেলে আমি নিজেই চলে যাব। না গো না, তোমায় এখন একমাত্র কাজ হলো ডিমের ভালোভাবে তা দেওয়া। তুমি এই কাজটা ঠিকভাবে করো। ডিম থেকে বাচ্চা ছেলেটার আগে পর্যন্ত তোমার সাথে ভালো খাবার দাবার আমি জোগাড় করে সামনে এনে দেবো। তুমি কি ভালো গো, তুমি সব সময় আমার কত খেয়াল রাখো। দেখবে আমাদের বাচ্চারাও অনেক ভালো হবে। হ্যাঁ তা তো হবে। যাই হোক, অনেক বেলা হয়ে গেছে, আমি গিয়ে কিছু খাবার খুঁজে নিয়ে আসি। এই বলে হাঁসা খাবার খোঁজার জন্য বের হয়ে যায়। কিছুক্ষণের ভিতরেই ঝুমঝুম বৃষ্টি নামে। কোন বাসা না করায় গাছের মগডালে বসে ওই কাক ভিজতে থাকে। মস্ত বড় একটা ভুল হয়ে গেছে।
কেন যে আগে একটু পরিশ্রম করে বাসাটা তৈরি করলাম না, তাহলে তো আজকে আর এমন বৃষ্টিতে ভিজতে হতো না। এদিকে আমার তো ডিম পাড়ারও সময় হয়ে গেছে। এখন আমি কি করব, কোথায় যাব? এই অল্প সময়ের ভিতরে একটা বাসা তৈরি করব, সেটাও তো সম্ভব না। তার উপর যা বৃষ্টি শুরু হয়েছে। কাকের মাথায় তখন একটা দুষ্টু বুদ্ধি আসে। সে ভিজতে ভিজতে হাঁসের বাসার সামনে এসে দাঁড়ায়। হাঁসি তখন বাসায় বসে ডিমে তা দিচ্ছিল। কাককে দেখে সে একটু অবাক হয়। কি গো কাক, এই বৃষ্টির দিনে এমন ভিজছো কেন? আহারে! আর বলো না হাসি, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কা কা, গাছের ডালে আমি একটা বাসা তৈরি করেছিলাম, কিন্তু ঝড়ে সেই বাসা ভেঙে মাটিতে পড়ে গেছে। তাই তো আমাকে ভিজতে হচ্ছে। তোমার তো দেখছি অনেক বড় বিপদ। এই বৃষ্টি তো দু একদিনে থামবে বলে মনে হচ্ছে না। তাহলে কি এতদিন তুমি রোজ এমন ভাবে ভিজবে? কি আর করব বলো, আমার কপালে তো এছাড়া আর ভালো কিছু নেই। তার উপর আমার ডিম পাড়ার সময় হয়ে গেছে। মনে হচ্ছে এবারে আমি ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবো না। কা কা। কেন গো কাক, তুমি এমন কথা বলছো কেন? তুমি অবশ্যই তোমার ডিম থেকে বাচ্চা ফোটাতে পারবে। আহারে, তোমার জন্য সত্যিই বড় কষ্ট হচ্ছে। কিন্তু কি করব বলো, তোমাকে সাহায্য করার মতো আমার কাছে কোনো উপায় নেই। কেন হাসি, তোমার কাছে তো উপায় আছে। তুমি চাইলেই আমাকে সাহায্য করতে পারো। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু কিভাবে বলো? আমি তোমাকে সাহায্য করব। আমি যদি তোমার বাসায় ডিম পেড়ে যাই, তাহলে তুমি তো তোমার ডিমের সাথে আমার ডিমগুলোকেও তা দিয়ে দিতে পারো। এতে করে তোমার বাসাতেই আমার ডিম ফুটে বাচ্চা জন্ম নিবে। তখন না হয় আমি তোমার কাছ থেকে আমার বাচ্চাকে নিয়ে যাব। কা কা। হ্যাঁ, সেটা করা যায়। আচ্ছা ঠিক আছে কাক, তুমি যখন এত করে বলছো, তখন আমি আর না করব না। তুমি তাহলে আমার বাসাতেই ডিম দিয়ে যাও। আমি আমার ডিমের সাথে তা দিয়ে তোমার ডিমের বাচ্চা ফোটাবো। তোমাকে অনেক ধন্যবাদ হাসি, তুমি আমাকে বাঁচালে। এই বলে কাক হাসির পাশে বসে পড়ে। তারপর হাসির বাসাতেই আরও 2টা ডিম দেয়। তারপর আবারও হাসিকে ধন্যবাদ দিয়ে কাক উড়ে চলে যায়। হাসি তখন একসাথে 4টে ডিমে তা দিতে শুরু করে। এদিকে গাছের ডালে ফিরে এসে কাকের খুশি তখন দেখে কে। ওহ, আজকে মাথা থেকে যা একটা বুদ্ধি বের হয়েছে না, ওই বোকা হাসিটাকে বলে রাজি করিয়ে ডিম দুটো দিয়ে এলাম। এবারে আমি দিব্যি নিশ্চিন্তে সময় কাটাতে পারবো। আমাকে কষ্ট করে আর ডিমে তা দিতে হবে না। কা কা। ওই হাসি কষ্ট করে আমার ডিমগুলোর থেকে বাচ্চা ফুটিয়ে দেবে, আর দিন শেষে আমি আমার ছানাগুলোকে নিয়ে আসবো। বিকেলের দিকে হাসা বাড়িতে ফিরে আসে। খাবার খাওয়া শেষ করে হাসি সব কথা হাসাকে খুলে বলে। সব কথা শুনে হাসা বেশ রাগ করে। সে তুমি যাই বলো না কেন হাসি, কাজটা তুমি একদমই ঠিক করোনি। এইটুকু একটা বাসা বানাতে আমার অনেক অনেক পরিশ্রম হয়েছে। এই রাস্তায় তো আমাদের ডিম দুটোকেও তো তা দিতে অনেক কষ্ট হয়, আর তার উপর তুমি কাককে সুযোগ দিয়ে আরও 2টো ডিম নিয়ে এলে। আহা, তুমি এমন করে বলছো কেন? কাক বিপদে পড়েছে বলেই তো আমি তাকে উপকার করেছি। আমরা তো তার প্রতিবেশী। আমরা যদি তাকে সাহায্য না করি, তাহলে কি হবে বলো? কি আর করবে এখন? ডিম যখন নিয়ে এসেছ তখন তো তা দিতেই হবে। তবে আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে, না জানি কখন কি হয় আবার। তুমি শুধু শুধু দুশ্চিন্তা করছো। এমন কিছুই হবে না। বাচ্চা ফোটার সাথে সাথে আমি তো কাককে দিয়ে দেব।
তখন আর আমাদের কোনো সমস্যা থাকবে না। আমরা দিব্যি আনন্দে আমাদের বাচ্চাদের বড় করতে পারবো। এরপর কেটে যায় বেশ কিছুদিন। এমনই একদিন সকালে হাঁসের তা দেওয়া 4টে ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে। ছোট ছোট বাচ্চাদের দেখে হাসা ও হাসি দুজনেই ভীষণ খুশি হয়। এতদিনে ডিমে তা দেওয়ার পরে 4টা ডিম থেকেই তো বাচ্চা ফুটে এসেছে। হ্যাঁ গো হ্যাঁ, আজকে আমি খুবই খুশি। দেখো দেখো, আমাদের বাচ্চা দুটো কত ফুটফুটে সুন্দর হয়েছে। হ্যাঁ, ওদেরকে দেখে আমারও বড় ভালো লাগছে। তবে এবারে কিন্তু কাকের বাচ্চা দুটোকে কাকের কাছে ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। হ্যাঁ গো, তুমি একদম ঠিক বলেছ। আমি আজকেই বাচ্চা দুটোকে কাকের কাছে দিয়ে আসবো। দুপুরের দিকে কাকের বাচ্চা দুটোকে পিঠে করে হাসি কাকের বাসায় গাছের নিচে এসে দাঁড়ায়। কাক, ওগো কাক, তুমি বাড়ি আছো? তাহলে একবার গাছ থেকে নিচে নেমে এসো। কি গো হাসি, তুমি এই অসময়ে আমার বাড়িতে কোনো জরুরি দরকার পড়লো বুঝি? আমি তোমার জন্য আনন্দের খবর নিয়ে এসেছি। তুমি আমার বাসায় যে দুটো ডিম দিয়ে এসেছিলে, সেই ডিম দুটো ফুটে আজকে বাচ্চা বার হয়েছে। আমি বাচ্চা দুটোকে তোমার কাছে দিয়ে গেলাম। এ তো বড়ই সত্যি আনন্দের খবর। কিন্তু হাসি, তুমি দয়া করে আমাকে আর একটু সাহায্য করো। হ্যাঁ বলো কাক, আমাকে কি করতে হবে? দেখো না হাসি, আমার বাসাটা এখনো ঠিকভাবে তৈরি করতে পারিনি। কা কা, তুমি দয়া করে কিছুদিন আমার ছানাদেরকে তোমার কাছে রাখবে, তারপরে আমি নিজে গিয়ে তোমাদের কাছ থেকে ওদেরকে নিয়ে আসবো। না গো কাক, আমি আর তোমাকে এ বিষয়ে সাহায্য করতে পারবো না। এমনিতেই আমার বাসাটা অনেক ছোট, সেখানে আমরা দুটো বাচ্চাকে নিয়েই থাকার কষ্ট হয়। তাই আমি আর আমার বাড়িতে তোমার বাচ্চাদের জায়গা দিতে পারবো না। ঠিক আছে, তুমি যখন মুখের ওপর নাই বলে দিয়েছো, তখন আমি আর কিছু বলতে যাব না। আমি আমার বাচ্চা দুটোকে নিয়ে নিলাম। তুমি তাহলে এবার এসো। এরপর হাসি চলে যায়, কিন্তু কাক মনে মনে হাসির উপর ভীষণ রাগ করে। এমন ভাবে আমার মুখের ওপর না বলে দেওয়া। কা কা, আমাকে একেবারে বাড়িতে এসে অপমান করে যাওয়া। আমি এত সহজে তোকে ছেড়ে দেব না হাসি। এই অপমানের বদলা আমি নেবই, আর সেটাও আমি আমার বাচ্চাদেরকে দিয়েই নিব। ওই দিন থেকে কাক তার বাচ্চাদের শিক্ষা দিতে শুরু করে। কিভাবে ওই হাঁসের বাসা নষ্ট করতে হবে, তাদের ডিম গড়িয়ে ফেলে দিতে হবে, আর তাদের খাবার নষ্ট করে ফেলতে হবে। এইসব কিছু কাকের বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে নেয়। এতদিন ধরে তো আমি তোমাদের শুধু শিখিয়ে গিয়েছি, এবারে তোমাদের পরীক্ষা নেওয়ার পালা। কি বলো বাচ্চারা? আমি তোমাদেরকে যেমনটা শিখিয়েছি তেমনটা করতে পারবে? কা কা। হ্যাঁ মা, আমরা বেশ ভালো করে শিখতে পেরেছি। তুমি যেমনটা বলেছো আমরা তেমনটাই করব। মা, আজকে কোথায় বসে আমাদের পরীক্ষা নেওয়া হবে? আমার শত্রু ওই হাসার হাসির বাড়িতেই বসেই তোমাদের পরীক্ষা দেব। শুনেছি ওরা খাবার জমা করতে শুরু করেছে। তাহলে এবার দেখি তোমরা ওদের জমা করা খাবার কেমন করে নষ্ট করতে পারো। কা কা। এই বলে কাক তার 2 বাচ্চাকে নিয়ে হাঁসের বাড়িতে পৌঁছায়। এমনিতে খুব সকালবেলা হাসা ও হাসি তাদের 2 বাচ্চাকে নিয়ে বাইরে বেরিয়ে যায়, তাই ওদের বাসা খালি পড়ে থাকে। নাও বাচ্চারা, গোটা বাসাটা খালি পড়ে আছে। এবারে তোমরা তোমাদের কাজ শুরু করো। আমিও দেখি তোমরা আমার কাছ থেকে কতটা ভালো শিখতে পেরেছো। ঠিক আছে মা, এখন তাকিয়ে দেখো
ওদের বাসাটা কি করে আমি এক মুহূর্তে ভেঙে দিচ্ছি, আর আমি ওদের জমানো খাবারটা কি করে নষ্ট করে দিচ্ছি সেটাও দেখো। বলতে না বলতেই কাকের দুই বাচ্চা হাঁসের বাসা আর খাবারের ওপর হামলে পড়ে। এক মুহূর্তের ভিতর বাসা আর জমানো খাবার দুটোই নষ্ট হয়ে যায়। আর এই দৃশ্য দূর থেকে দেখে ফেলে এক হরিণ। সর্বনাশ! এই কাক তো তার দুই বাচ্চাকে নিয়ে এসে হাঁসের সব কিছু নষ্ট করে দিল। নিশ্চয়ই এই কথা হাসাবাহাসি কেউই জানে না। আমাকে এখনই ওদেরকে খবর দিতে হবে। ওগো হাসার হাসি, তাড়াতাড়ি একটিবার এদিকে আসো। তোমাদের যে মহা সর্বনাশ হয়ে গেছে। কেন গো হরিণ, কি হয়েছে আমাদেরকে বলো তো। তোমরা সবাই এখানে বসে সময় কাটাচ্ছ, আর ওদিকে তো কাক তার দুই বাচ্চাকে নিয়ে এসে তোমাদের বাসা ভেঙে চুরে নষ্ট করে দিয়েছে। কি বলছো তুমি এসব হরিণ? কাককে তো আমি উপকার করেছি, ও কেন আমার ক্ষতি করবে? তুমি আমার কথা বিশ্বাস করছো না হাসি? আমি নিজের চোখে একটু আগে সবটা দেখে এসেছি। আমি তোমাকে শুরুতে বারবার না করেছিলাম যে ওই কাকের ডিমে তা দেওয়া দরকার নেই, কিন্তু তুমি তো আমার একটা কথাও শুনলে না। ওগো, এখন আমাদের কি হবে? এত কষ্ট করে বাসাটা তৈরি করলাম, এতদিন ধরে পরিশ্রম করে বাসায় এত খাবার জমালাম, তা সব কিছু কাক নষ্ট করে দিল। কি যে করবো কিছুই তো বুঝতে পারছি না। আমার মন বলছে ওই কাক আর বাচ্চাদেরকে নিয়ে আবারও আমাদের বাসার ওপর আক্রমণ করবে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। যদি তোমরা আমার কথা মতো কাজ করো, তাহলে ওই কাককে শায়েস্তা করা যাবে। বলো হরিণ, কি তোমার বুদ্ধি? এই সময়ে দাঁড়িয়ে সত্যি আমি ওই কাককে চেষ্টা করতে চাই। এরপর হরিণ হাসার কানে কানে একটা বুদ্ধি দেয়। হাসা ও হাসি তাদের বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে ফিরে যায়। বাড়িতে গিয়েই ওরা ওদের বাসা পরিবর্তন করে খালের পাড়ে একটা গর্তে চলে যায়। পরদিন সকাল হতেই কাকের বাচ্চা দুটো আবার হাঁসেদের পুরনো বাসায় এসে হাজির হয়। কি গো বাচ্চারা, তোমরা নিশ্চয় কালকের মতো আজকেও আমাদের বাড়ি ঘর ভাঙতে এসেছো? হ্যাঁ, কালকে আমরা এই খেলাটা খেলে অনেক মজা পেয়েছি, তাই তো আজকেও চলে এসেছি। কিন্তু আজকে এখানে কোনো ঘর বাড়ি দেখতে পাচ্ছি না কেন? আমাদের তোমাদের ঘর দেখিয়ে দাও, আমরা সেই ঘর ভেঙে খেলা করব। আমাদের ঘর ভেঙে তো তোমাদের কাল খেলা করে ফেলেছে, তাই আজকে তোমরা তোমাদের নিজেদের ঘর ভেঙে খেলা করো, আর পরদিন না হয় এসে আমাদের ঘর ভাঙবে। হ্যাঁ, তাই তো, এটা তো আমাদের একদমই মনে ছিল না। আমাদের নিজেদেরই তো একটা ঘর আছে, আমরা তো ওই ঘরটা ভেঙেই খেলা করতে পারি। তার উপরে আমাদের ঘরে তো অনেক বেশি খাবার জমা করা আছে, তাহলে খেলাটায় আরো বেশি মজা হবে। তাহলে আমরা শুধু শুধু এখানে বসে দেরি করছি কেন? চল তাড়াতাড়ি আমরা বাড়িতে ফিরে যাই। বিকেল বেলা কাক গাছে ফিরে আসতেই যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার গোটা বাসা ভেঙে লণ্ডভণ্ড হয়ে আছে। বাসায় জমিয়ে রাখা খাবারের একটা দানাও দেখা যাচ্ছে না। এ কি সর্বনেশে কাণ্ড! আমাদের বাসার এমন হাল হলো কি করে? মা, তুমি তো আমাদের এতদিন ধরে এই খেলাটা শিখিয়েছিলে। আজকে আমরা ওই হাঁসের বাড়িতে এই খেলাটা খেলতে গিয়েছিলাম, কিন্তু ওদের বাড়ি থেকে আমরা কোনো বাসা দেখতে পাইনি। তখন ওই হাঁসেরা বলল যেন আমরা বাড়িতে এসে আমাদের বাসা ভেঙে খেলা করি। ওরে বোকার দল, এ তোরা কি কাজ করে ফেলেছিস? কত কষ্ট করে আমি এই বাসাটা বানিয়েছিলাম, কাকা, আর তোরা ওই হাঁসেদের কথায় বাসাটা ভেঙে ফেললি। আমারই ভুল হয়েছে। ওই হাঁসে আর হাসিকে শায়েস্তা করতে গিয়ে আমি নিজেরই মস্ত বড় ক্ষতি করে ফেলেছি।